আগের সপ্তাহের কথা অনুযায়ী আমরা এই সপ্তাহে আবার ফিরে এসেছি আমাদের নতুন গল্প নিয়ে, অর্থাৎ আমাদের সিরিজের আরেকটা ননসেন্স। আজকের গল্প সুকুমার রায়ের পেটুক। পেটুক নেওয়া হয়েছে সুকুমার রচনা সমগ্র থেকে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সুপুত্র সুকুমার রায় জন্মগ্রহণ করেন 30শে অক্টোবর 1887 সালে। ক্ষণজন্ময় লেখক লিখে গেছেন অসংখ্য ছোট গল্প। মূলত বাংলা সাহিত্যের ননসেন্স ধারার প্রবর্তক তিনি। তার অমর কীর্তির মধ্যে রয়েছে আবুল তাবুল, পাগলা দাশু, লক্ষণের শক্তিশে, আরো অজস্র। 10ই সেপ্টেম্বর 1923 সালে তার মৃত্যু হয়। এই সামান্য সময়ের মধ্যেই তিনি তার অমর কীর্তি রচনা করে গেছেন। গল্পের সূত্রধার আমি, তেজ। গল্পকথনে সুমন অধিকারী এবং অন্যান্য চরিত্রে অনির্বাণ মৈত্র, শ্রীময় ঘোষাল, ঋষিকেশ মণ্ডল এবং শুভম ঘোষ। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আহ! হরিপদ, ও হরিপদ! হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, কিন্তু আমাদের হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে কি হরিপদ বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড়ু। সে এখন সেটা ফেলতেও পারে না, আবার গিলতেও পারে না। তবে কথা বলবে কি করে? আবার ডাক শুনে তো সে ছুটেও আসতে পারে না। না আসলে তো ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে, ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য যে কত ধমক, কত শাসন, কত শাস্তি সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চড়িয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমন হয়েছে তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অন্তর অসুখ তাদের লেগেই আছে। তবু তাদের হ্যাংলামি আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন প্রতিজ্ঞা ধরে থাকেন, এমন কাজ আর কখনো করব না। যখন অসময়ে অখাদ্য কুখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন সে কাঁদে আর বলে, আর না, আর না, এইবারেই শেষ। কিন্তু দুদিন, শুধু দুদিন, দুদিন না যেতেই আবার যেই কে সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল। তবু তো লজ্জা নেই না। হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা, ও দাদা, শিগগিরই এসো। পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেবার অর্থ কি জানো? পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে না, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না তো। তাই তো দাদার সাহায্যের দরকার। দাদা আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক কাবল তুলে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই সে কি চিৎকার! কথায় বলে না, ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু আমাদের হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এলেন। কি হলো? কি হলো? আমাদের শ্যামাপদ কিন্তু অতি বুদ্ধিমান ছেলে। সে দাদার চিৎকারের নমুনা শুনে দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো সে তার বন্ধু শান্তি ঘোষের কাছে তখন পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা! এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, আর তার খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা শুরু হলো। কিন্তু লজ্জা তো তার নেই না। আজ আবার লুকিয়ে দেখো কোথায় লাড়ু খেতে গিয়েছে। ওদিকে
তার মামা তো ডেকে ডেকেই সারা। খানিক বাদেই মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হয়ে গেল। হরিপদর বড়মামা বললেন, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? এই তো উপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকাতে চুলকাতে তখন বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির হলেন। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগে ভাড়ার ঘরে ঢুকেছিল, তারপর সেখান থেকে 10-12খানা ক্ষীরের লাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিস ফিস করে কি যেন বললেন, তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। হ্যাঁ, তার ব্যবস্থাও করা হয়েছে। দিদিকে বলেছি শেকবিস লাড়ুতে পাকাতে, সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করলো, লাড়ু কবে পাকানো হবে? হ্যাঁ, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা তখন আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেঁকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে হবে আবার কি, এই হয় ইঁদুরগুলো মারা পড়ে। আর যদি মানুষে সেই লাড়ু খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে তাতে নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে আর হাত পা খিঁচবে। আর যদি একবারে 11টা লাড়ু খেয়ে ফেলে? তখন বড় মামা হাসি চেপে গম্ভীর মুখে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজ মামা তখন দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে নিয়ে আসলেন। তিনি প্রথমেই কড়া রকমের একটা তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন, তারপর তাকে কি যেন একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারা 2 চোখ দিয়ে দর করে জল পড়তে থাকলো। তারপর সবাই মিলে তাকে লেপ কম্বল চাপা দিয়ে ঘামিয়ে অস্থির করে তুললো। তারপর ভয়ানক উৎকট একটা ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে হরিপদর বমি এলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মায়ের কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কোনো কাজ নেই। ও এখন আপনাদের এখানেই থাকবে। বড় মামা উত্তর দিলেন, মার কাছে যাবে না আরো কিছু? মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন কোনো খবর দেওয়ার দরকার নেই। তারপর 3 দিন পর যখন সে ছাড়া পেল, তখন আমাদের এই হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানেন হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। আর আমাদের হরিপদ তো জানে শিখো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা পড়ছিল। তো আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা, মেজ মামা আর রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা যারা গল্পটা শুনছো। কিছু মানুষ হয় খাদ্যপ্রেমী,
কিছু মানুষ হয় খাদ্য রসিক। আবার পৃথিবীতে এরকমও কিছু মানুষ এক্সিস্ট করে যারা হ্যাংলা, মানে এই আমাদের হরিপদ। শুনছিলেন সুকুমার রায়ের এক কালজয়ী সৃষ্টি পেটুক। আজ গল্প পাঠে সুমন অধিকারী, বড় মামার চরিত্রে শ্রীময় ঘোষাল, মেজ মামার চরিত্রে শুভম ঘোষ, পেটুক অর্থাৎ হরিপদর চরিত্রে অনির্বাণ মৈত্র, শ্যামাপদর চরিত্রে ঋষিকেশ মণ্ডল, ডাক্তারের চরিত্রে সুমন অধিকারী, সমবেত মহিলা কণ্ঠস্বরে স্নেহা বোস এবং নেহা মজুমদার, সাউন্ড বিজেম এবং মাস্টার মিক্সিংয়ে রেজ, গল্প পরিচালনায় সুমন অধিকারী এবং টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ মণ্ডল। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল আইডিতে, যা পেয়ে যাবেন ঠিক নিচের ডিসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, যারা যারা আজকের আমাদের গল্পটা প্রথমবার শুনলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, আমাদেরকে সেখান থেকেও ফলো আউট করুন। কাজটা শেষ করে দিই, সিঙ্গাড়াটা আমার সিঙ্গাড়া। যাচ্ছেন কোথায়? পরেরটা শুনে যাবেন? মানে দাঁড়া। গল্পের সূত্রধার সুমন, গল্প পাঠে নেহা এবং অন্যান্য চরিত্রে শ্রীলেখা ও শুভম। তাহলে শুরু করা যাক আজকের গল্প। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী শ্রোতা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেলে না, তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁটটি বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাটটি ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে উঠল। মামা ব্যস্ত হয়ে বললেন, কি রে, কি হলো? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতেই পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা কাপড় আসলে তা নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে একটা লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবলো, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে। এই ভেবে সে পুতুলটা উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়। যত ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে।
হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে পুরে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? কই মামা, কি এনেছো দাও না। মামা বললেন, মার কাছে দেখ গিয়ে, কেমন সুন্দর পুতুল এনেছি। কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, আর মাথায় কি কালো কালো কোঁকড়ানো চুল ছিল? হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এর পরেও যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে? আপনারা আজ শুনছিলেন হিংসুটি। গল্প পাঠে ও হিংসুটির চরিত্রে নেহা মজুমদার, বিজিএম, সাউন্ড ইফেক্টস ও কারেকশনে রেজ, মা ও মামার চরিত্রে শ্রীলেখা মজুমদার ও শুভম ঘোষ, টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ মণ্ডল, সূত্রধার ও গল্প পরিচালনায় সুমন অধিকারী।